জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ শেষ। ১৩ নভেম্বর রায়ের তারিখ জানাবেন ট্রাইব্যুনাল। টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় এসেছে ২.৫ কোটি শিশু। ক্যাম্পেইন বিরোধী গুজবের বিরুদ্ধে সচেতনতার তাগিদ। পানি উন্নয়ন বোর্ডের ২ বৃহৎ প্রকল্পে চট্টগ্রামের পৌঁছায় বদলে যাচ্ছে দৃশ্যপট। বাস্তবায়িত হলে পাল্টে যাবে এলাকার আর্থ-সামাজিক চিত্র। এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে তেল আবিবকে আইসিজের নির্দেশ। ইসরায়েলি সংসদে পশ্চিম তীরকে অন্তর্ভুক্তির বিল অনুমোদন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন। যুক্তিতর্ক উপস্থাপনে প্রসিকিউটররা বলেন, শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। এরকম নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা, ৩৫,০০০ মানুষকে আহত করা, অঙ্গহানি করা, এরপরে সামান্যতম রিমোর্স না থাকা, সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য। সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারাইন হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতের কোন শাসক তার নিজের জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস কখনো দেখাবে না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি তো এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন। হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ সহ এই মুহূর্তে ট্রাইব্যুনালের সার্বিক বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেমনটি বলছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ দিন, অর্থাৎ জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের কিন্তু এই প্রথম কোনো আসলে কাজ শেষ হয়েছে। অর্থাৎ বিগত ২৮ দিনে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষীর পরে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনার পক্ষে যিনি ছিলেন তিনি যুক্তি খণ্ডনের সুযোগ পেয়েছেন, এবং এরপরেই কিন্তু আজ কিন্তু যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন আসাদুজ্জামান, তিনি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন এবং তার সমাপনী বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন বিগত ১৫ বছরে শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছেন, এরপরে জুলাই আন্দোলনে শেখ হাসিনা যেভাবে সরাসরি নির্দেশনায় গুলি বর্ষণ করা হয়েছে শিক্ষার্থীদের উপর, ছাত্র জনতার উপরে, এবং তিনি এই মামলার প্রমাণ করতে গিয়ে বেশ কিছু উক্তি কোট করেছেন। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে বিপক্ষে যতগুলো সাক্ষ্য প্রমাণ রয়েছেন, এই সাক্ষী দিয়ে কিন্তু শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার বিচার সম্ভব বলে তিনি নিশ্চিত করেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে এবং অ্যাটর্নি জেনারেল তিনি কথা বলেছেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে তারা মনে করেন তারা শেখ হাসিনার যে অপরাধ সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এবং তবে একই সঙ্গে কিন্তু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনিও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন তিনি এখনও মনে করেন শেখ হাসিনা নির্দোষ, আসাদুজ্জামান কামাল তিনিও নির্দোষ। তবে এখন দেখার বিষয় আগামী ১৩ নভেম্বর কিন্তু জানা যাবে এই মামলার রায় কবে হবে। তো রাষ্ট্রপক্ষ যেমনটি মনে করছেন যে এই মামলায় শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হবে, ঠিক একই সঙ্গে শেখ হাসিনা যিনি আইনজীবী আমির হোসেন তিনি দাবি করছেন শেখ হাসিনা এই মামলায় খালাস পাবেন। তবে সেটি কিন্তু এখন বিচারের দিন রয়েছেন। তবে আজকে এই প্রথম যে একটি রায় শেষ পর্যায়ে এসেছে সেটি কিন্তু বেশ একটি চমকপথ তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই মামলা উপস্থাপন করতে গিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন চিত্র সব কিছুই কিন্তু দেখানো হয়েছে। এবং এই ছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে শেখ হাসিনার সহ আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের মামলার সবশেষ পরিস্থিতি। মেজবা, আপনাকে ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সকাল 11টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আসাদ, বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে এই মুহূর্তে কি তথ্য আপনি জানতে পেরেছেন, জানাবেন। সোনিয়া, আজকে বেলা 11টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে শেষে কিছুক্ষণ আগেই তারা একটি ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তারা যে বিষয়টি আসলে জানিয়েছেন যে আজকে আলোচনায় মূলত স্থান পেয়েছে। বিএনপি একটি আশঙ্কা জানিয়েছে, সেটি হচ্ছে যে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে যে পরিমাণ জনবল প্রয়োজন, তারা বলছে যে তাদের হিসেব মতে প্রায় 10 লাখ জনবলের প্রয়োজন হয় একটি নির্বাচনে এবং সেই জনবলটুকু আসলে কতটুকু নির্বাচনে ভূমিকা রাখতে পারবে সেটি তার প্রশ্ন করছেন। কারণ আপনি জানেন যে বিএনপি থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে বিগত 3টি নির্বাচন বিতর্কিত ছিল এবং সেই বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তারাই যদি আবার এবারকার যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে যদি তারা দায়িত্ব পালন করেন তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে একটি বাধা তারা দেখছেন। এছাড়া তারা যে বিষয়টি বলেছেন যে আসলে নির্বাচনের দিন বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে আশঙ্কা অনেক জায়গা থেকে বলা হচ্ছে বা অনেক দল এই কথাটি বলছে, তারা সে বিষয়ে আসলে বলেছেন যে আরপিও এবং আচরণবিধি যে দুটি রয়েছে নির্বাচন কমিশনের হাতে, সে দুটি যদি আসলে প্রয়োজনীয় সংস্কার করা হয় এবং পরিবর্তন আনা হয় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনটা আসলে সম্ভব বলে তারা মনে করছেন। এছাড়া যে বিষয়টি আসলে আলোচনা এসে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এনসিবির পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে যে তারা শাপলার প্রতীক ছাড়া অন্য প্রতীক নেবেন না, সেক্ষেত্রে আসলে নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা বা নির্বাচনের যে এখন যে গতি আমরা দেখতে পাচ্ছি সেটি থেমে যাবে কিনা। তারা বলছে আসলে জুলাই সনদে এনসিপি আসলে তারা অংশগ্রহণ করেনি, তারা সেখানে স্বাক্ষর করেনি, তবে বিএনপির পক্ষ থেকে এই ভিন্ন মতটিকে তারা সম্মান করছে, কারণ বিএনপি আসলে মতের যে স্বাধীনতা সেটিতেই তারা বিশ্বাস করে। সুতরাং আসলে বলা যায় যে আজকে বিএনপির প্রতিনিধি দল আসলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে গেছেন যে নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা আছে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম 10 দিনে 1,70,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর সিরডাফ মিলনায়তনে টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়। এতে বক্তারা বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত। এরই ধারাবাহিকতায় টাইফয়েড টিকাদান কর্মসূচিতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এ সময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে এবং বিভিন্ন গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের তাগিদ দেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 28 জন, মৃত্যু হয়েছে 1 জনের। হাসপাতালে আজ ভর্তি আছেন 79 জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত 1210 জন ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে এবছর এখন পর্যন্ত 10 জন রোগী মারা গেছেন। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। আপনি তো ময়মনসিংহ মেডিকেল কলেজে উপস্থিত আছেন, এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে সেই বিষয়ে আমাদের জানাবেন। বলছিলেন যে এবছর কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। তো প্রতিদিনই কিন্তু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি গত বছর যেটি দেখেছি যে মেডিকেলে যেসব রোগী এসেছিলেন তারা বেশিরভাগ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে এসে ভর্তি হয়েছিলেন। তবে এবারের যে রোগী সেই রোগীর অর্ধেকের চেয়ে রোগী কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার। তো যে কারণে এই যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু চিকিৎসকদের মাঝেও বেড়েছে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার মানুষ
দের মাঝেও বেড়েছে। আমি এই হাসপাতালে কিছুক্ষণ আগে এসে আমি যেটি দেখতে পেরেছি এবং রোগীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অনেক রোগী কিন্তু এখনো এখানে ভর্তি আছেন এবং তারা যেটি বলছেন যে অনেকেই বলছেন যে তারা সিটির বাহিরে তারা যান নাই এবং তারপরেও কিন্তু আক্রান্ত হয়েছেন, যে কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একটু উদ্বিগ্ন রয়েছেন এবং তারা যেটি বলছেন যে সতর্কতা যদি অবলম্বন করা না হয় তো এবছর যেভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আসছে সেটি কিন্তু একটি মহামারী আকার ধারণ করতে পারে। তো শুনিয়ে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ময়মনসিংহে আজকে পর্যন্ত কিন্তু 79 জন ডেঙ্গু রোগী হচ্ছেন, এর মধ্যে কিন্তু 52 জন পুরুষ, 28 জন মহিলা এবং 21 জন মহিলা এবং 6 জন শিশু রোগী রয়েছেন। তো শুনিয়া এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ পরিস্থিতি। বাপি, আপনাকে ধন্যবাদ। একটি প্রকল্পই পাল্টে দিচ্ছে বন্যা খরায় বিধ্বস্ত চট্টগ্রামের পটিয়ার বিস্তীর্ণ জনপদের জনজীবন। উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়িত হলেই এলাকার আর্থ-সামাজিক চিত্র আমূল পাল্টে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুগ যুগ ধরে বর্ষাকালে বন্যা আর শুষ্ক মৌসুমে খরায় পীড়িত এলাকার কৃষকও নতুন আশায় বুক বাঁধছেন। চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সবুজে ঘেরা নদীবেষ্টিত পটিয়া, যার সুখ দুঃখ দুই জড়িয়ে আছে পানির সঙ্গে। কখনো বন্যার তোরে ভাষা, আবার কখনো খরার হাহাকার। দীর্ঘকাল ধরে এই দুয়ে হিংস্র থাবায় বিপন্ন এখানকার জনজীবন। প্রকৃতির অভিশাপ নির্ভর এই জীবনযাত্রায় পরিবর্তনে কাজ শুরু করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে 1158 কোটি টাকার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর আওতায় রয়েছে 25 কিলোমিটার বাঁধ নির্মাণ, 4 কিলোমিটার বন্যা প্রতিরোধ দেয়াল স্থাপন, 26টি রেগুলেটর আর 30 কিলোমিটার খাল পুনঃখনন। এ প্রকল্পের লক্ষ্য নদী ভাঙন রোধ, সেচের পরিধি বাড়ানো এবং বর্ষায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন। প্রকল্পের বড় অংশ শেষ হলেও টানা বর্ষা আর ভূমি অধিগ্রহণ জটিলতায় কিছু এলাকায় ধীরগতিতে কাজ চললেও আশাবাদী স্থানীয়রা। আগে তো মনে করেন অনেক বাড়িঘর ভেঙে গেছিল, এখন আশা করতেছি এই ব্লকের জন্য মানে দুই পারে ইয়াটা ভালো হচ্ছে আমাদের। আগে মানে ঘর বাড়ি ভাঙে গেছে, এখন ভালো হয়েছে, মানে ব্লকগুলো দিছে আর কি, পানি রবার ড্রাম দিলে আর কি পানি জমা থাকবে। ব্লক যখন দিই বাড়িঘর সত্যই পানি খরান হালায় পানি না থাকে, তারপরে রবার ড্রাম যাতে পানি জমা থাকে। বাঁধ নির্মাণের মূল কাজ শেষ না হলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলেই প্রকল্পের চিত্র দৃশ্যমান হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। বাঁধ নির্মাণের কম্পোনেন্টটা ব্যতীত বাকি সব কম্পোনেন্টের কাজগুলো করছি, কারণ আসলে ভূমি অধিগ্রহণ ছাড়া বাঁধের কাজ পুরোপুরিভাবে করা সম্ভব না। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্তির পরে আমরা বাকি কাজগুলো, বাঁধের কাজগুলো করতে পারবো, তবে বাঁধ ছাড়া অন্যান্য সকল কম্পোনেন্টের কাজ আমাদের চলমান আছে। অন্যদিকে উপজেলার শ্রীমাই খালে গড়ে উঠেছে দেশের আধুনিকতম বহুমুখী হাইড্রোলিক ড্যাম। 133 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি ঢল ও বর্ষার পানি ব্যবস্থাপনার মাধ্যমে শুকনো মৌসুমে সেচ কার্যে ব্যবহার করা হবে। শ্রীমাই নদীর দুই তীরে 4.4 কিলোমিটার তীর সংরক্ষণ কাজ চলছে জোরে সোরে। স্থানীয়রা বলছেন এই ড্যাম শুধু কৃষি নয়, পর্যটনেও নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের এখানে ঘরবাড়ি, অনেক ঘরবাড়ি চলে গেছে, এই বৃষ্টি হলে অনেক জায়গা জমিন চলে গেছে। আমাদের অনেক শান্তিপূর্ণভাবে চাষাবাদ হবে। দীর্ঘদিন বৃষ্টি না হয় তাহলে আমরা এখানে পানি বলতেই নেই, মানে চাষাবাদের জন্য, বাগানের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কষ্ট হয় আমাদের। এখন যদি রবার ড্রাম হয় ইনশাআল্লাহ পানিটা জমা থাকবে, ওদিনে আমরা চাষবাস করতে পারবো। প্রথমবারের মতো চীন উদ্ভাবিত হাইড্রোলিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ড্যামে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় 1100 হেক্টর জমি চাষের আওতায় আসবে বলে জানান এই প্রকৌশলী। এটা একটি চাইনিজ টেকনোলজি, যেটা IWHR, চাইনার একটা ওয়াটার রিসোর্স অর্গানাইজেশন, তাদের একটা ইনোভেটিভ টেকনোলজি। এই টেকনোলজিটা আসলে প্রথমবার পাইলট ভিত্তিতে আমরা এই শ্রীমাই খালে এটা বাস্তবায়ন করছি। তো এটা যদি বাস্তবায়িত হয় প্রায় 1100 হেক্টর জমি নতুন করে চাষের আওতায় আসবে। এটি বন্যা খরায় জর্জরিত পটিয়াবাসীর জীবনমান পাল্টে দেবে বলেও জানান তিনি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।
মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞায় সহায়তার চাল পায়নি বরগুনার নিবন্ধিত 11,000 জেলে পরিবার। জেলে কার্ড থাকার পরেও সহায়তার তালিকাভুক্ত না হওয়ায় হতাশা তারা। এদিকে জেলে তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ভিন্ন শ্রেণী পেশার মানুষের চাল সহায়তার অভিযোগও তুলেছেন জেলেরা। সাগর আখনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে যখন মাছ ধরছে অসাধু জেলেরা, তখন ভিন্ন চিত্র বরগুনায়। জেলার লক্ষাধিক জেলেরা নিষেধাজ্ঞাকে সমর্থন করে জাল দড়ি গুছিয়ে নিচ্ছেন, আবার কেউ করছেন ট্রলার মেরামত। 22 দিন মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞায় 25 কেজি করে মাত্র 37,995 জন সহায়তার চাল পেলেও বঞ্চিত হয়েছে জেলার নিবন্ধিত 10,531 জন জেলে পরিবার। ওভারটা দিয়েছে, এটা আমরা মাইনে চলি, অতএব আমাদের যে 25 কেজি চাল দেয় এই হিসেবে তো আমাদের সংসার চলা অসম্ভব। 90% হলে অভাবী, 90% অভাবী। আমরা মেয়ে ছেলে নিয়ে খাইয়ে পড়িয়ে থাকতে খুবই কষ্ট হয়। এই চাউলটা পাইবে না বা যারা দেবে না, এটা তো আমাদের খুবই কষ্ট হবে, আমরা ঋণগ্রস্ত আছি। জেলেদের অভিযোগ, স্বজন প্রীতিতে জেলে কার্ড পেয়েছে অন্য পেশার মানুষ, তাতে নিবন্ধিত হতে পারেনি জেলার আরো অন্তত 1,00,000 জেলে। সবারই দরকার, যারা জেলেদের আছে সবারই দরকার, এটা না পাইলে এটা হাউকো হয়ে যায়। পরবর্তীতে আবার এই হাউকো করে অনেক বিভিন্ন ধরনের নালিশ করে। যারা গাড়ি চালায়, যারা ভালো ভালো কাজ করে, তারাই মনে করেন যে জালিয়ে চাউল পায়। এই যে যারা কষ্ট করে সাগরে জীবন টিবন দেয়, তারা কিন্তু এই চাল টাল পায় না। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকার বরাদ্দ কম দেওয়ায় সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি, তবে পরবর্তী সময়ে সমাধান করা হবে। ভিজিএফ সহায়তা দেওয়ার জন্য বরাদ্দ পেয়েছি 37,995 জন, তো অলমোস্ট 10,500-এর মতো আমরা জেলা কাভারেজের বাইরে আছি। তো আমরা যেটাই করি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই করি, তো আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। আফরিন পপি, মোহনা সংবাদ। খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মাচিরাঙ্গায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করার পর তাদের গ্রেফতার দেখানো হয়। তারা হলেন রনি, বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু। মাচিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আরও 2 আসামিকেও ধরতে অভিযান চলছে। এর আগে গত 20 অক্টোবর মাচিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করা হলে নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। তিউনিসিয়ায় নৌকা ডুবে 40 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। 70 অভিবাসী নিয়ে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিসিয়া ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস FTDES এর তথ্য মতে 2024 সালে রেকর্ড সংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এ সময় তিউনিসিয়ার কাছে নৌকাডুবির ঘটনায় নিহত বা নিখোঁজ হয়েছেন প্রায় 700 অভিবাসী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচারকাজ শেষ। 13 নভেম্বর রায়ের তারিখ জানাবেন ট্রাইব্যুনাল। টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় এসেছে 2.25 কোটি শিশু। ক্যাম্পেইন বিরোধী গুজবের বিরুদ্ধে সচেতনতার তাগিদ। পানি উন্নয়ন বোর্ডের 2 বৃহৎ প্রকল্পে চট্টগ্রামের পৌঁছে বদলে যাচ্ছে দৃশ্যপট। বাস্তবায়িত হলেই পাল্টে যাবে এলাকার আর্থ-সামাজিক চিত্র। এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে তেল আবিবকে ICJর নির্দেশ। ইসরায়েলি সংসদে পশ্চিম তীরকে অন্তর্ভুক্তির বিল অনুমোদন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।